আজ আসুক, আমি তাকে মজা দেখাবো। আজ 3 দিন হয়ে গেল আমার সাথে কথাই বলে না। বাবুর একটুও সময় নেই। শুনেছি বাবু নাকি খুব খুব ব্যস্ত, সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করছে, কাগজপত্র নিয়ে এদিক ওদিক। না, সেটাও তো দরকার। তাহলে আমাকে সময় দেবে না? দেখুক, আজ আসুক, দেখাচ্ছি তাকে আমি মজা। এই একদম নড়াচড়া করবি না, তোর কাছে কি আছে সব আমাকে দিয়ে দে। এ কি 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 কে কে তুমি? এই একদম ঘোরার চেষ্টা করবি না, আমার কিন্তু সবটাই চাই। আমার কাছে যে কিচ্ছু নেই। ও সব কথা আমি শুনতে চাই না, সবটাই কিন্তু আমার চাই। তাহলে নিয়েই নে। এই কি করে বুঝলি? কেন বুঝবো না? ভালো ভালো মানুষটাকে যদি না বুঝি তাহলে সেরকম ভালোবেসে লাভ কি বল? মেয়েদের দেখছি লাভ ক্ষতির অঙ্ক কষতে শিখে গেছে। সময় আমাদের সব শিখিয়ে দিয়েছে জানিস পতি। না হলে এই পৃথিবীতে বেঁচে থাকা খুব কঠিন, বিশেষ করে আমাদের মতো মেয়েদের। ভাবিস না বিন্দিয়া, ভাবিস না। এই প্রতীক যখন তোর হাত ধরেছে তখন এত সহজে তোর হাত ছেড়ে দেবে না। সেই আশা ভরসাতেই তো আমি তোকে ভালোবেসেছি রে পতি। তাই? হ্যাঁ রে, বিশ্বাস কর। আর সবসময় ভয় হয় যদি যদি আমার কখনো কোনো ক্ষতি। না রে না, এই প্রতীক থাকতে তোর কোনো ক্ষতি হতে দেবে না। প্রতীক? হ্যাঁ রে হ্যাঁ, কোনো ক্ষতি হতে দেবে। এই দেখ এই দেখ, আমি তো ভুলে গিয়েছিলাম। কি? আরে ভিডিও অফিস থেকে ফিরলাম, এই দেখ এই কাগজপত্র সব থেকে বলেছি। ভিডিও সাহেব কাগজপত্র সব থেকে বলেছেন এত বছর যখন হয়ে গেছে তখন আইনত আপনাদের ওই বস্তি থেকে কেউ তুলতে পারবে না। কিন্তু কিন্তু আইনটা তো ওদের কেনা। আমরা বস্তির মানুষেরা যদি একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু টাকা 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 চোরে। হ্যাঁ, টাকা টাকা জন্য সব কিছু কেনা যায় না রে বিন্দিয়া। হ্যাঁ রে বিন্দিয়া, হ্যাঁ তোর আমার ভালোবাসা কেউ কখনো ছিটতে পারবে না রে, কেউ কখনো না। আচ্ছা প্রতীক, হ্যাঁ? তুই কখনো ঝড় দেখেছিস? হুম, সেই ঝড়ে দুটো গাছ যখন একে অপরকে আলিঙ্গন করে তাকে কি বলে জানিস? কি বলে? তাকে বলে ভালোবাসা। তাই? হ্যাঁ, আর একটা গাছকে এইভাবে আঁকড়ে ধরে বলে কি? সাগর নদী যেমন করে মোহনায় মিশে তাই? তেমন করে মিলব দুজন ভালো বেশে। সাগর নদী যেমন করে মোহনায় মেশে তেমন করে মিলব দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয় তখন তুমি বুঝে নিও। চোখে আঁকা স্বপ্নগুলো সত্যি তাকে করে নিও, আপন করে নিও আমার কাছে এসে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে। কাছে কি দূরে যেখানে থাকি থাক বুঝে তোমারে। ও তোমারই সাথে সব হারিয়ে ভাসি প্রেমের তরি। ও জীবনের এই শুভ দিন তাকে যেন চিরদিন সুখেরই আবেশে। সাগর নদী যেমন করে মোহনায় মিশে তেমন করে মিলব দুজন ভালোবেসে। তুমি আমার কত প্রিয় তখন তুমি জেনে নিও।
চোখে আঁকা স্বপ্নগুলো সত্যি তাকে করে নিও, আপন করে নিও আমার কাছে এসে। সাগর নদী যেমন করে মোহনায় মেশে। দেখে ফেলেছি, আমি সব দেখে ফেলেছি। কি দাদা তুমি? কেন আসবো না, কেন আসবো না? এখানে না আসলে কি এই দাদা কিন্তু যুগল মিলন দেখতে পেতাম? দাদা এই পথিক, পথিক, তুই আমার বোনটাকে খুব খুব ভালোবাসিস, কখনো কাঁদাবি না তো? কখনো না, কখনো তোমার বোনকে কাঁদাবো না। সত্যি সত্যি বলছিস তো? সত্যি 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 তোমার বোনকে আমি রাজধানী করে রাখবো। এবার তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি খুব খুশি, খুব খুশি। জানিস তো, জানিস তো পথিক, আমার বোনটা না খুব কষ্ট করে বড় হয়েছে রে বোন। ও সুখী হলে আমি খুব খুব সুখী, খুব সুখী। হ্যাঁ দাদা হ্যাঁ, কাজ হবে না বোন, কাজ হবে না। ওই প্রত্যেকটাকে খুব ভালোবাসবে, বুঝলি, খুব ভালোবাসবে। দাদা হ্যাঁ রে বোন, লাল বেনারসি শাড়ি পরে কোণের ছাদে তুই যখন শ্বশুর বাড়ি যাবে, তখন তখন আমি বলে একা হয়ে যাবো রে বোন। আমার আমার খুব কষ্ট হবে রে বোন। না না দাদা না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না দাদা, আমি কোথাও যাবো না। জল পাগলি, তা কখনো হয় নাকি? হ্যাঁ, তা কখনো হয়? বিয়ের পরে মেয়েদের তো শ্বশুর বাড়ি যেতে হয়। না না, তুই কিচ্ছু ভাবিস না বোন, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। বিয়ের পর আমরা তিনজনে একসাথে থাকবো। হ্যাঁ তুমি আমাদের বড় দাদা, হ্যাঁ হ্যাঁ। তোমার মতো বটগাছের ছায়ায় আমরা সুখের সংসার গড়ে তুলবো। হ্যাঁ। এই যা, আবার ভুলে গেছি। আরে এই কাগজগুলো তো সবাই একবারকে দেখাতে হবে। দরকার হলে একবার বর্মন বাড়িতে যেতে হবে। হ্যাঁ বিন্দিয়া, তুই এক কাজ কর, দাদাকে নিয়ে বাড়ি চলে যা, সন্ধ্যা হয়ে আসছে। আমি কিন্তু চললাম রে। প্রতীক শুনে যাও, প্রতীক শুনে যাও। এমন এই কি ভাবছিস? চল চল পালিয়ে যাই, চল চল। দাদা আমি ভাবছি আমাদের কপালে এত সুখ আছে তো দাদা। কেন কেন থাকবে না বল, কেন থাকবে না? ওই ওই ভগবান আছে যে সবার কপালে চোখ দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দেখে নিস, আমরা সব কষ্টগুলো বলা হয়েছি তো, আমরা ঠিক চোখ পাবো রে বোন। হ্যাঁ হ্যাঁ সুখ পেতে কে না চায় দাদা, কে না চায়, কিন্তু কিন্তু দুঃখের হাওয়াটা এতটাই বেশি যে সুখের হাওয়াটাকে না আমাদের ধরা ছোঁয়ার বাইরে বলে মনে হয়। না না রে বোন, না, তুই তুই একদম কিচ্ছু ভাবি না বোন, কিচ্ছু ভাবি না। হ্যাঁ, হ্যাঁ, ভগবান আছে, দেখবি তুই ঠিক চোখ পাবি। জানিস তো বোন, তুই তুই যখন আমার ভাই পোতা দিস, তখন আমি মনে মনে ভগবানকে বলি, ভগবান আমার বোনটা খুব কষ্ট করে বড় হচ্ছে, ওকে একটু চোখ দিও বোন, ওকে একটু চোখ দিও। হ্যাঁ হ্যাঁ রে বোন, হ্যাঁ। আমি যে সব তোমার কাছে- চা পাওয়া দুই ভাই বোনে যদি শেষ করে দিস, আমি কি ফেসবুকে লাইক দেবো রে পাগলি? কি ছোট বাবু আপনি এখানে? ওই ঝিলের ধারে বসে একটু ছোলা ভাজার ঠান্ডা ফুরফুরে হাওয়া খাচ্ছিলাম। অনেকক্ষণ বসেছিলাম তো, তাই কোমরটা ধরে গেছে, তাই ভাবলাম পায়চারি করে আসি, পায়চারি। তা পায়চারি করে এসে তোকে দেখলাম, তাই ভাবলাম কোমরের সাথে সাথে যদি দেহের ব্যায়ামটাও হয়ে যায়। দাদা দাদা তুমি চলো। এ মা, আমি এলাম আর তোমরা চলে যাবে? এনো ছোলা ভাজা খাও। না আমি খাবো না। তুমি খাবে না? এনো এনো, তুমি ছোলা ভাজা খাও। না না, আমি খাবো না। তুমি তুমি খুব বাজে লোক, বাজে লোক। এ মা, পরীক্ষা পাশ করব আমি জানি, তা বলে পরীক্ষা দেওয়ার আগে সার্টিফিকেটটা দিয়ে দিলে? মাঝে মাঝে আমারও তো পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় নাকি। ছোট বাবু কি বলতে চান আপনি? অনেক দিন ধরে দেখছি তুই বেশ ডাকর ডকুট্টু হয়ে উঠেছিস। ছোট বাবু রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবো। আপনার মনে যে ইচ্ছাটা আছে সেটা এখানেই শেষ করে দিন, নইলে এত এত বকর বকর করছিস কেন? গালাগালি দিবি তাই তো? আরে ওসব পুরানো ডায়লগ ভুলে যা। আসলে কি জানিস তো, তুই আমার মেকআপ করার রূপটা দেখছিস তো, তাই এত ট্যাফু করছিস। রাতের অন্ধকারে যারা আমার মেকআপ ছাড়া রূপটা দেখেছে, তারা আমার একটা আওয়াজে চুপ হয়ে যায়, কারণ ওরা জানে
রাতের রাজা রাবণ এসে গেছে। ওই তাদের কাছেই আপনি রাতের রাজা রাবণ, আমাদের মতো গরিব মানুষের কাছে নয়। দাদা দাদা তুমি চলে এসো, চলো চলো দাদা চলো। এই দাঁড়া দাঁড়া, আমার সার্টিফিকেটটা তোর কাছে আছে নাকি? হ্যাঁ, নাকি ওই পঞ্চায়েত প্রধানকে বলে দেবো সার্টিফিকেটে লেখা দেখবি ম বলে একটা শব্দ আছে, সেই ম শব্দটাকে আমি খুব ভালোবাসি জানিস। থয়তান থয়তান থয়তান, নিজের প্যান্টের দড়িতে ঠিক করে বাঁধতে পারে না, তুই আবার থয়তান থয়তান থয়তান। এই জন্যই তো ভারতবর্ষের এই অবস্থা। তা না হলে ভেবে দেখুন, সামান্য একজন চাওয়ালা হয়ে, না বাবা বলবো না, অনেকের গায়ে লেগে যাবে। ছোলা ভাজা ধর, ছোলা ভাজা ধর, ছোলা ভাজা ধর, ধর, বস বস বস, খা খা। আরে বাবা, ছোলা ভাজা খেলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। হ্যাঁ, আর রাবণ যখন আসে না, একেবারে সব অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। পিঙ্ক পিঙ্ক কেমন রোমান্টিক রোমান্টিক লাগছে, ভালো লাগছে না, ভালো লাগছে না। ব্লু দাও, ব্লু 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 ব্লু। আওয়াজ নিচে, এখানকার দর্শকরাও জেনে গেছে উঁচু আওয়াজ আর মেয়েদের কান্না দুটোই আমার পছন্দ নয়। ছোলা ভাজা খা, ছোলা ভাজা খা, আর আমি তোর বোনকে খাবো রে। আমার দাদাকে মারবে না, আমার দাদাকে মারবে না, আমি আমি আপনার সব কথা শুনবো। আমি 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 আপনার আপনার সব কথা শুনতে পাচ্ছি না, জোরে বল। ওই ঝিলের হাওয়াটা খুব জোরে, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। আমি আপনার সব কথা শুনবো। গ্রাউন্ড রেডি দাদা, এবার খেলা হবে। আমি হাত জোর করছি ছোট বাবু, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে ছেড়ে দাও, আমার দাদাকে। अजीब चीज है मगरमच्छ, जितना भी खाओ आदमी उतना ही भूखा रहता है। अरे बिंदे, তুই কি ভাবলি আমি আমার ইন্দ্রিয়ের স্বার্থের জন্য এই কাজটা করেছি? না রে না, অনেক দিন ধরে দেখছি তোরা এই বস্তিতে বেশ মাথা চাড়া দিয়ে উঠেছিলিস, তাই তোদের মাথাটাকে ভাঙতে শুরু করলাম। আর এই কথাটা তুই যদি বস্তির মানুষগুলো বলিস না, তোকে সোজা বাবার ভোগে পাঠিয়ে দেব, মায়ের ভোগে পাঠিয়ে দেব। হ্যাঁ, এই দামাতা দাও, দামাতা দাও, দেনা বলছি।
দামাত দাও, দামাত দাও। এই, এখানে মনে থুকে কাঁদ, কাঁদ কাঁদ কাঁদ, মনে থুকে কাঁদ। আর আমি বাতাতে গুনগুন, এতে এতে ফাগুন, বুদিনি তোমার থয় এত দে আগুন। এই তুমি কিন্তু দেখুনি তো, কিন্তু থুনুনি তো, কাউকে কিন্তু বলবে না তো? যদি বলো কাকে? দোষ শালা, তোকে কেন মারবো? তোর বোনটাকে কেটে ওই বানের জলে ভাসিয়ে দেব। এই বাড়িতে আমার ফুরফুরে ঠান্ডা হাওয়া আছে, ছোলা ভাজাও আছে, নেই শালি তুই। আজ রাতে তোর দাদা আর তুই আমার সাথে আমার বাগান বাড়িতে যাবি। আমি কোথাও যাবো না, আমি কোথাও রাজ আদিত্য বর্মন, ছোট করে রাবণ। রাঘব ঘোষাল, ওই রামায়ণের কালনেমি আর মহাভারতের শকুনির ককটেল মাল। আমি সারা জীবনে নিজের ভালো ছাড়া কারোর কোনোদিন ভালো করিনি, আর করবও না। ওই সূর্যকান্ত বর্মন আমার পরম বন্ধু হলেও ও আমার জীবনের চরম শত্রু। কারণ ও আমার জীবনের কোনো অঙ্কটাকে মেলাতে দেয়নি, তাই আমিও দেব না। তাই ওর সাজানো বাগানটাকে আমি একটু একটু করে ভেতর থেকে ঝাঁঝরা করে দিয়েছি। এবার এবার কিন্তু কিন্তু মাধবী জানলো কি করে সব কথা? তবে কি হাসপাতালের ঘটনাটা ও তখন জেনে ফেলেছিল? তাই যদি হয়, তাই যদি তো মহা সর্বনাশ। না না না, ওকে ছাড়লে চলবে না। ওই 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 মাধবী আর ওই রিক্সাওয়ালা ছেলে রামুকে একদম ছাড়কার করে দেবো, ছাড়কার। কি ব্যাপার ম্যানেজার বাবু, আপনি? ইয়ে না মানে ম্যাডাম, একটা ঘটনা। কি এমন ঘটনা ঘটেছে যার জন্য সোজা এখানে চলে এলেন? ঘটনাটা খুব গুরুতর ম্যাডাম, তাই তো বলতে এলাম। কি কি ঘটনা, তাড়াতাড়ি বলুন। ওই উত্তরপাড়া বস্তির ম্যাডাম। What? তার মানে কি বস্তির উদ্বাস্তুগুলো আবার নতুন করে মাথা ছাড়া দিয়েছে? মাথা চারা শুধু নয় ম্যাডাম, ওরা মাথা নাড়া দিতেও শুরু করেছে। আর এখানে ওদেরকে ইন্ধন যোগাচ্ছে মাত্র দুজন, কে? ওই মাধবী আর তার রিক্সাওয়ালা ছেলে রামু। বলেন কি ম্যানেজার বাবু, বস্তির সামান্য একটা রিক্সাওয়ালা যা নিজের মাথা ছাদ জোটে না, সে কিনা অন্যের মাথা রক্ষা করবে? তবে আর বলছি কি ম্যাডাম, ওই মার ছেলে মিলে বস্তির মানুষগুলোকে খেপিয়ে তুলেছে, ওদের কানে না প্রতিবাদের মন্ত্র দিচ্ছে। বোবা করে দে! যে মুখ দিয়ে প্রতিবাদের বুলি বেরোচ্ছে সেই মুখগুলোকে একেবারে স্তব্ধ করে দেন, যাতে এই উত্তরপাড়া বস্তিতে কেউ কথা বলতে না পারে। আপনি একদম ভাববেন না ম্যাডাম, একদম ভাববেন না। ওদের টাইট দেওয়ার সমস্ত ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি। আর এবার এমন টাইট দেব না, শালা প্যাচ কেটে যাবে কিন্তু নাট আর খুলবে না। পেট কাটবে না খুলবে সেটা আপনি ভালো মতো জানেন। শুধু মনে রাখবেন, এই দেবী বর্মন ওই বস্তিতে শুধু আগুন দেখতে চায়, আগুন। একদিন এই বস্তির জন্যই আমার জীবনে অন্ধকার নেমে এসেছিল, তাই ওদের জীবনে আর কোনো আলো থাকবে না। থাকবে না ম্যাডাম, আমি থাকতে দেব না। কোনো এলইডি ল্যাম্প তো দূরের কথা, একটা এই সাধারণ ল্যাম্পও জ্বলতে দেব না। ওই শালাদের জন্য আমার জীবন থেকে আমার পরম বন্ধু ওই সূর্যকান্ত হারিয়ে গেছে ম্যাডাম। ওই ওরা জোর করে নেশা করিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল ম্যাডাম।
সেদিন সূর্য যদি ঠিক সময়ে হসপিটালে পৌঁছতো, তাহলে রক্তের অভাবে আমার ছোট ছেলেটা ওইভাবে মারা যেত না। ওই বস্তিটা নেবে বলে ম্যাডাম ওরা ওরা ওই অভিনয়টাই করেছিল, তারপর তো এত বড় অঘটনটা ঘটে গেল ম্যাডাম। যাক, পুরনো কথা বাদ দিন, আপনি দেখুন ওই ছোট লোকগুলোর ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া যায়। রাত যদি এখন এখানে থাকতো। কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কোনো চিন্তা করবেন না। আমি ছোট বাবুকে সব কথা জানিয়েছি, আর ছোট বাবুই তো আমাকে প্ল্যান ছকে দিয়েছে, আর সেই প্ল্যান মতো আমি একটু একটু করে এগিয়ে চলেছি। তা কি বললো আপনাদের ছোট বাবু? একেবারে মহাভারতের চতুর্থেয় ম্যাডাম, যেখানে যেখানে পাণ্ডবরা ঢুকলে আর কোনোদিন সালা বেরোতে পারবে না ওখান থেকে। বাবু, ভিতরে আসতে পারি? রামু আয় আয় আয়। ছোট বাবু কুমার খবর পাঠিয়েছিলেন। হ্যাঁ, বলছিলাম কি, ছোট বাবুই তো বললেন যে ওই উত্তরপাড়া বস্তির একটা ভালো সৎ আদর্শবান ছেলেকে আছে, তাকে ডেকে পাঠাতে বললো, তার সঙ্গে বসে 1900 বস্তির ব্যাপারটা মিটমাট করে ফেলবে। আগে এই তো আমার সৌভাগ্য ম্যানেজার বাবু। হ্যাঁ রামু, হ্যাঁ। বলছিলাম কি, তুই এক কাজ কর না, শোন, কিছু মনে করিস না, আমি স্বীকার করছি যে আমি একটা রাগের বশে খুব ভুল করে ফেলেছি। তাছাড়া আমি চাই তো এর একটা সুষ্ঠু মীমাংসা হোক। আমি বলছি কি, তুই সব ভুলিয়ে যা। ভুলে গেছি ম্যানেজার বাবু। আসলে সকাল থেকে সংসার চালাবার এত দায়িত্ব আমার মাথার মধ্যে ঘোরে না, আলাদা করে রাগ পুষে রাখার কোনো সময় আমি পাই না। বলছে কি রামু, তুই এক কাজ কর, ওই ম্যাডামের পায়ে একটা প্রণাম কর। আপনাকে মাথা খারাপ হয়ে গেছে ম্যানেজার বাবু? কোথাকার কে কি জাত তার কোনো ঠিক নেই, সে কিনা আমার পায়ে হাত দেবে? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? ম্যাডাম তো ঠিক কথাই বলেছেন। রামু, সামান্য রিক্সাওয়ালা গরিব মানুষ, আপনাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়ার শিক্ষাটুকু আমি পেয়েছি, সেটাই না হয় দিই। ম্যাডাম, এটা আপনি কি করলেন? সত্যি তো, এটা আমি কি করলাম? হাজার হোক, আমি তো একজন মা হয়ে ছেলের বয়সী একটা ছেলেকে। নো, আমি দেবী বর্মন, আমার কোনোদিন এই ছোট লোকগুলোর কাছে দুর্বল হলে চলবে না। একেই বলে মরার উপর খাড়ার ঘা। আমি মনে হয় ঠিক জায়গায় ঠিক ওষুধটা প্রয়োগ করেছি। এবার আমার আসবে পৌষ মাস, আর ওদের হবে সর্বনাশ। রামু, মনে করিস না, বলছি জানিস তো ম্যাডাম, আসলে উনি তো আমার আসল জায়গাটাই বুঝিয়ে দিয়েছেন। আমি তো মূর্খ মানুষ, তাই ভুল করে ভগবানকে ছুঁতে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে ভগবানকে দূর থেকে দর্শন করতে হয়, তার কাছে গিয়ে ছুঁয়ে দেখা বা তার কাছে যাওয়ার কোনো অধিকার আমাদের মতো গরিব মানুষদের নেই। হ্যাঁ রামু, বলছি তুই মন খারাপ করিস না, জানিস তো উনি এই সমাজের উচ্চ স্তরে বসে থাকা একজন বিত্তমান মানুষ, রামু, যিনি আমাদের মতো গরিব মানুষদের দাতা ত্রাতা বিধাতা। রামু, আসলে কি জানেন তো ম্যানেজার বাবু, জন্মের পর ভাগ্য বিধাতা আতুর ঘরে আমাদের ভাগ্য লিখে দিয়ে গেলেও নিয়ন্ত্রণ তো ওনার হাতে না। আমি সামান্য একটা গরিব রিক্সাওয়ালা, সকাল থেকে বহু মানুষের বোঝা আমি টেনে বেড়াই, কিন্তু আমাদের মতো হতদরিদ্র গরিব মানুষদের যে ভাগ্যরথের দড়ি, সেটা তো ওনারই হাতে না। রামু, উনি যেদিকে টানবেন সেদিকেই তো যেতে হবে। তাছাড়া ম্যানেজার বাবু, আমার মতো একটা ওই বস্তিতে পড়ে থাকা গরিব মানুষকে ওনার এই বিশাল অট্টালিকায় আমাকে ঢুকতে দিয়েছেন, এর থেকে বেশি চাওয়া আমার যে অন্যায় ম্যানেজার বাবু। আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আজ আমি আসি। যেন জানা এক পথ, কি জানি কোথায় হবে শেষ। আসলে কি জানি রামু, জীবনে এগিয়ে যাওয়ার নামটা হলো রেলগাড়ি, আর পিছিয়ে যাওয়ার নাম হলো গলায় দড়ি। কি ঠিক বলিনি ম্যানেজার? হ্যাঁ, আপনি যখন বলেছেন তখন 200 ভাগ সত্যি। ছোট বাবু, বলছি তুমি তো টেলের ডিলার নও, আমার ম্যানেজার। হ্যাঁ, নাকি মারবে ছাড়বে, মারবে ছাড়বে? ছোট বাবু,
রামু কতক্ষণ এসেছিস? আগে এই অনেকক্ষণ এসছি। ও মায়ের সঙ্গে কথা হয়ে গেছে? না মানে বলছি এরকম তোতলাচ্ছিস কেন, কি হয়েছে বল? রাজ, তুই ওকে এখানে ডেকেছিস কেন? সে কৈফিয়ত তোমাকে দেবো না মামি। আমি জানতে চাইছি কেন ওকে ডেকেছিস? প্রয়োজন আছে, তাই তোমার ভালো না লাগে তুমি আসতে পারো। রাজ, তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমি তোর মা। তুমিও বোধহয় ভুলে যাচ্ছ আমি রাজ আদিত্য বর্মন। এই বর্মন বাড়ি তুমি মহারানী হলো, আমি রাজপুত্র, আন্ডারস্ট্যান্ড? তুইও মনে রাখিস রাজ, আমি তোকে জন্ম দিয়েছি, তুই কিন্তু আমাকে জন্ম দিসনি। যাক, ওকে এখান থেকে যেতে দে, আর ওর যেন কোনো ক্ষতি না হয়, কথাটা মনে রাখিস। ওর কথায় তুমি কিছু মনে করো না বাবা। আজকের ঘটনাটা তুমি ভুলে যেও, কারণ কারণ তুমি যে আমার সন্তানেরই মতন, আর আমি যে মা। কি ব্যাপার ম্যানেজার, অসময়ে গাছে লিচু ধরলো কি করে? এ তো 12 মাসে ফল দেওয়া নয়, মানে আমার মাম্মি। ছোট বাবু, হ্যাঁ এই রামু, এই উত্তরপাড়া বস্তিটা নিয়ে কি ভাবলি বল? আগে হ্যাঁ আমি ম্যানেজার বাবু বলছিলেন সেই ওরে বাবা, তোর তো বিশাল বুদ্ধি। ড বললে ডোমঝুড় আর ম বললে মেদিনীপুর, কিন্তু ম দিয়ে আরো 3টি শব্দ আছে, তুমি জানো? ইয়া না মানে মদ মাংস। স্বভাবটাকে পাল্টান। আপনাদের এই স্বভাবের জন্য দেশের এই অবস্থা। আরে ম দিয়ে মামা, মাসি, আর সর্বোপরি আমার মায়েদের কথাই বলছি। রামু, জীবনে এগিয়ে যাওয়ার জন্য লড়াইটা ভীষণ প্রয়োজন, কিন্তু তুমি কার বিরুদ্ধে লড়াই করছো এটা ভেবে দেখেছো? না ছোট বাবু, আপনার বিরুদ্ধে লড়াই করার সাহস বা ক্ষমতা এই দুটোর কোনোটার আমার নেই ছোট বাবু। আমি শুধু আমাদের অধিকারটুকু বুঝে পেতে। কোন অধিকারের কথা বলছিস তুই? ওই উত্তরপাড়ার বস্তিটা আপনার বাবা আমাদের দান করে গেছে। তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার এই জমির অধিকার চাইছেন? ছোট বাবু আপনি তো মহাজন মানুষ, এই এলাকার সমস্ত জমি আপনার। দয়া করে ছোট বাবু, দয়া করে আমাদের জমিটা কিনে নেবেন না। রামু, তুই হয়তো জানিস না, উত্তরপাড়ার বস্তির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার মাকে হতে হচ্ছে বিধবা। ভুল ছোট বাবু, ভুল। এই ভুলটা ছোটবেলা থেকে আপনাকে ভুল বুঝিয়ে বড় করা হয়েছে ছোট বাবু। ছোট বাবু, কারার মালিক আমরা কেউ না ছোট বাবু, সবই ওপরবেলা। ওই ভগবানের কথার উপরে কারো কোনো কথা চলে না ছোট বাবু। কিমান ভগবান এখানে আমি ভগবান আর আমি শয়তান। আমি ইচ্ছা করলে না তোকে এখানে জ্যান্ত মাটিতে পুঁতে দেবো, কোনো শালা জানতে পার। তাতে লাভ? আমার মতো একটা গরিব রিক্সাওয়ালাকে মেরে আপনার লাভ? একটা কথা মনে রাখবেন ছোট বাবু, আপনি কিন্তু ভুল করছেন। আপনি কিন্তু লাশ মারিয়ে কিন্তু ওপরওয়ালা উঠতে পারবেন, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ আপনি দেখতে ওই পাবেন। হাজার মানুষকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেবো রামু। ছোট বাবু আমি একটা রিক্সাওয়ালায় আপনার কাছে একটা জ্ঞান দিয়ে যাচ্ছি। আপনি ওই হাজার মানুষের লাশ মারিয়ে কিন্তু অনেক ওপরে উঠতে পারবেন ছোট বাবু, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মুখ আপনি দেখতে পারবেন না। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছিস, এখনো বলছি ভালোই বলছি, আমার পথ থেকে সরে যা, নইলে তোদের প্রত্যেককে এইভাবে মুখ থুবড়ে পড়তে হবে রে। এই ছোট বাবু, আমার মতো গরিব মানুষের কবজির জোর না থাকলেও কিন্তু বুকের পাটা আর মনের জোর অনেক বেশি আছে ছোট বাবু। রামু, তুই কিন্তু লড়াই করতে চাইছিস। আপনার তৈরি ঝড় দিয়ে আপনি আমাদের ঘরের চাল ওঠাতে চাইছেন ছোট বাবু। একটা কথা মনে রাখবেন, ওই বস্তির হাজার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আপনার সেই ঝড়ের মোকাবিলা করতে চাইবে। আর একটা কথা বলি, লড়াইটা আপনার নেশা হতে পারে, কিন্তু আমাদের বাঁচার আশা। আপনি অনেক ওপরে আছেন ছোট বাবু, সেই ওপর থেকে টুপ করে পড়ে যাওয়ার ভয়টা আপনার থাকতে পারে। রামু, তুই কিন্তু তোর নিজের হাতে কবরটা খুঁড়ছিস। ছোটবেলা থেকে না ওই কবরের পাশে আর শ্মশানে শুয়ে মানুষ হয়েছি।
তাই ওই ভয়টা আমার নেই ছোটবাবু। রামু আমি বলছিলাম কেউটো সাপও তার ছায়াকে ছোবল মারে, তুই তো ওর ছায়া, সাবধানে থাকিস। এর পরিণাম কিন্তু ভালো হবে না রামু। পরিণামের আগেও কিছু ভালো হয়নি ছোটবাবু, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই থাক। রামু, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই ছোটবাবু, কি? গরিব মানুষের খাবার আর বাঘের মুখের শিকার, এ দুটোই কোনোটাই কাটতে যাবেন না, দপ করে জ্বলে উঠবে। রামু, রাজ, আদিত্য, বর্মন, ওই কথায় কি একটা বলেন না? রামু! সে যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জ্বলছে, আগুন জ্বলছে এই উত্তর পাড়ার বস্তির প্রতিটা মানুষের মনের ভেতরে বিদ্রোহের আগুন জ্বলছে। আর এর জন্য দায়ী ওই রাজ আদিত্য বর্মন, টাকা আর ক্ষমতার জোরে ওরা এই উত্তর পাড়ার বস্তির মানুষগুলোকে এই বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে। এদিকে এদিকে কাল থেকে ক্যাবলা আর আর ওর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল ওরা। ওই একই উত্তর আমিও কাল থেকে খুঁজে চলেছি কাকা। প্রতীক, কাকা হ্যাঁ, এমন কোনো জায়গা নেই যে আমি খোঁজ করিনি, এমন কোনো লোক নেই যে আমি তাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু কেউ কিছু বলতে পারছে না, কেউ কিছু বলতে পারছে না। প্রতীক, আচ্ছা কাল থেকে ওর সঙ্গে কি তোর একবারও দেখা হয়নি? হয়েছিল কাকা, হয়েছিল। কাল বিকালে ঝিলের ধারে আমি ক্যাবলাদার বিন্দিয়া ছিলাম, আমি চলে আসার সময় বলেছিলাম সন্ধ্যা হয়ে গেছে বাড়ি চলে যা। তারপর আর আমি কি জিজ্ঞাসা করিনি কাকা। এই প্রতীক, এই খবরটা রামু জানে কি? দেখা হলে তো তবেই জানাবো, সকাল থেকে তো বাবুর কোনো পাত্তাই নাই। কাকা কি ভাবছো কাকা? অমঙ্গল, অমঙ্গল? একটা অমঙ্গলের আভাস। কাকা চারিদিকটা কেমন যেমন থমথম থমথম করছে, মনে হচ্ছে আবার এই গ্রামে কাল রাত্রি নেমে আসবে। কাল রাত্রি? হ্যাঁ কাল রাত্রি। সেদিনও ঠিক এমনি ভাবে এই গ্রামের বুকে নেমে এসেছিল কাল রাত্রি। ওই ওই শয়তানদের বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়েছিল এই বস্তি তথা আশেপাশে গ্রামগুলোয়। আচ্ছা কাকা, কাকা সেদিনের সব ঘটনাটা আমার কাছে আবছা কাকা। তুমি কোনোদিন সবটা খুলে বলনি, কিন্তু কেন কাকা কেন? ওরে প্রতীক, কাকা আমাদের মতো গরিব মানুষগুলোদের না খেতে বা মানুষগুলোদের ভাগ্যের সুতোটা যে ওই বড় লোকদের হাতে বাঁধারে প্রতীক। কাকা শত চেষ্টা করেও সে সুযোগে ছেড়া যাবে না প্রতীক, সে সুযোগে ছেড়া। জানি না কাকা কোন চক্রান্তে চক্র বয়ে পড়ে তুমি সত্যটা গোপন করতে চাইছো। প্রতীক, তবে বলি কাকা, ক্ষণিকের ভয় অন্ধকার কাটানো সম্ভব, কিন্তু সারাটা জীবন নয় কাকা। আমাদের প্রতীক। ভাগ্যের চাকাটা দুর্ভাগ্যের জাঁতা কলে পড়ে আটকে গেছে রে প্রতীক। কাকিমা তাই হাজার চেষ্টা করেও তাকে ঘোরানোর বৃথা চেষ্টা। মাধবী, হ্যাঁ রে, বলছিলাম কি বিন্দিয়া ক্যাবলার কোনো খবর জানিস? না কাকিমা না, কোনো খবর কেন পাইনি। জানি না, আমার মনটা না কাল থেকে কেমন কু ডাকছে। তাই বলছিলাম কি বাবা, তুই একবার থানায় যা না। থানা? হ্যাঁ
ওসব আইন কানুন আমাদের জন্য নয় কাকিমা, ওগুলো বড় লোকদের জন্য। প্রতীক, প্রতীক তো একদম ঠিক কথাই বলেছে রে মাধবী, প্রতীক একদম ঠিক কথা বলেছে। দাদা এই শয়তানগুলো উত্তর পাড়া বস্তি এই মানুষগুলোকে উচ্ছেদ করার চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে। এরা চলে গেলে ওদের পথটা যে পরিষ্কার হয়ে যাবে। না কাকা না, আমরা এই বস্তির মানুষেরা একটা পরিবার, আর এই পরিবারের উপর একজনের উপর আঘাত হলে আমরা কিন্তু সবাই রুখে দাঁড়াবো। ঠিক হ্যাঁ কাকা, হ্যাঁ এই প্রতীক, সবাই রুখে দাঁড়াবো। বলো এ প্রতীক, আমি বলছিলাম কি, এই শোন না, তুই একবার বরুন রাজ বর্মনের বাগান বাড়িটা খুঁজে আসতে পারিস। হ্যাঁ ঠিক বলেছো কাকা, জানো। তুমি ঠিক বলেছো, ওটাই একমাত্র খোঁজা বাকি। আমি যাই কাকিমা, আমি যাই, আমি অন্তত এই রাজ বর্মনের বাগান বাড়িটা হ্যাঁ, দেখে যাবো, আসি। দাদা, একদম। না, কাউকে আর কোথাও যেতে হবে না। নন্দিনী, নন্দিনী, তোমরা যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছ সে নিজেই বাড়ি ফিরে এসেছে। নন্দিনী, কই? কোথায় সে? তার গালে একটা চড় কষিয়ে জিজ্ঞাসা করবো সে কাল থেকে কোথায় ছিল। এটা কিন্তু ওর ভীষণ অন্যায় নন্দিনী, এইভাবে কাউকে কিছু না বলে ওর চলে যাওয়াটা মোটেই একদম ঠিক ঠিক হয়নি। কথা। একটা অসুস্থ ছেলেকে নিয়ে কেউ এইভাবে বাইরে রাত কাটিয়ে আসে, যদি বিপদ একটা হয়ে যেত। তুমি কোন বিপদের কথা বলছো মাসিমা? আর বাবা, তুমি কোন অন্যায়ের কথা বলছো? আর প্রতীক, তুই কাকে চড় মেরে শিক্ষা দিবি? নন্দিনী, মুহূর্তের দমকা ঝড়ে আমাদের সবার সুখের নৌকাটা মাঝ নদীতে উল্টে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে বিন্দি আর আশা, ভালোবাসা সবকিছু শেষ হয়ে গেছে মাসিমা। নন্দিনী, এসব তুই কি বলছিস নন্দিনী? এসব কি বলছিস? এসব এই, মানে কি? এই নন্দিনী, তুই এরকম কথা বলছিস কেন মা? বল না মা, বল না। তবে কি বিন্দিয়া বেঁচে আছে? নন্দিনী, বেঁচে আছে বিন্দি আর নিথর প্রাণের শরীরটা। শয়তানের কামনা বাসনা থালায় বিন্দিয়া জীবনটা পুরো শেষ হয়ে গেছে বাবা। বিন্দিয়া জীবনটা পুরো মৃত্যুর পথে চলে গেছে। বিন্দিয়া, বিন্দিয়া, টিকুনা, বিন্দিয়া, 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 টিকুনা, তোমরা আমাকে ওই নাম ধরে ডেকো না। ওই নামটা শুনলে আমার তো সারাটা শরীর জোর সহ্য জ্বালায় চলে যাচ্ছে। বিন্দিয়া, আমাকে চুষ না প্রতীক, আমাকে চুষ না। তোর ভালোবাসার বিন্দিয়া কলঙ্কের কালিতে কালো হয়ে গেছে। এই বিন্দিয়া, ভালোবাসা দিয়ে তুই যে ফুলটা ফোটাতে চেয়েছিলি, সেই ফুলটা যে অকালে ঝরে গেছে, অকালে ঝরে গেছে। এই বিন্দিয়া, এসব কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। এই প্রতীক, তুই আমার বোনটাকে খুব ভালোবাসিস না রে? আজ প্রতীক, তুই আমার বোনটাকে বিয়ে করবে তো? বল না প্রতীক, বল না। বিশ্বাস করো তোমরা, আমার বোন খারাপ না, খারাপ চলছে যে আমার চোখের সামনে আমার বোনের সর্বলে বিশ্বাস করো, কেউ না, আমার বোন কেবলা, বিন্দিয়া, বিন্দিয়া, বল কি তোর এই সর্বনাশ করছে? বল বিন্দিয়া, বল। বল বিন্দিয়া, বল। এই, তোকে যাচ্ছিস কেন? বল না মা, বল না কে করেছে? বল বিন্দিয়া, বল। আমি দেবো না, আমি কিছুতেই বলতে পারবো না। তুই চাস না, তুই চাস না ওই শয়তানের শাস্তি হোক? বল বিন্দিয়া, বল। চাই বল, বল।
বল বিন্দিয়া বল, চুপ করে থাকিস না, বল, কে করছে বল বিন্দিয়া বল, বল, বল। তোমাদের তোমাদের ভালোবাসার রামু। আরে বাস, এ তো দেখছি চাঁদের হাট বসেছে। কিন্তু কি ব্যাপার বলো তো, তোমাদের মুখটা এরকম থমথমে হয়েছে কেন? আরে বাবা, আমি ভূত নই, আমি রামু, তোমাদের রামু। এই এই কেমন, এই কাল সারা রাত তোরা দুজনে কোথায় ছিলি বলতো? সবাই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। আরে কোথায় ছিলি বল, কোথায় ছিলি বল। তুই কোথায় ছিলিস রামু? আরে মা, আমি তো গিয়েছিলাম। কেন বলো তো মা? আমি জানতে চাইছি তুই কোথায় ছিলি। মা, মা তুমি এরকম ভাবে কেন বলছো? তুই নারী জাতির সম্মান নষ্ট করেছিস, মা, নিজের চাহিদা মেটানোর জন্য অন্ধকার পথে হেঁটেছিস। মা। এই জানোয়ার! এই যে বিনিয়া তোকে দাদার মতো স্নেহ করে, ভক্তি করে, সেই বিনিয়া তুই এত বড় সর্বনাশ করলি কেন? মা। বল, আমার কথার উত্তর দে। বল, কেন করেছিস? কেন কেন কেন? মা, তুমি তুমি কি বললে মা? আমি আমি বিন্দিয়া সর্বনাশ। হ্যাঁ রে, এই বিন্দিয়া, এই এই মা, মা এসব কি বলছো? তো উল্টো পাল্টা কথা বল না রে, তুই আমার দিকে বল না রে, সবাইকে বল না, আমি তো সর্বনাশ করতে পারি। হ্যাঁ রে, এই মা কি বলছে এসব কথা? হ্যাঁ, তুই 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 আমার সরলতার সুযোগ নিয়ে তুই আমার 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 সর্বনাশ করেছিস। হ্যাঁ রে, এই বিন্দিয়া, আমার দিকে একবার তাকা, তাকা না রে বিন্দিয়া, আমার দিকে তাকা না একবার। হ্যাঁ রে, এই এক্ষুনি সবার সামনে যে কথাটা তুই বললি, এই আমার দিকে একবার তাকিয়ে সবাইকে বল না রে, আমি সত্যি কি তোর হ্যাঁ রে, হ্যাঁ রে, এই কেবলা, এই কেবলা, তুই তো জানিস রে আমার তো নিজের কোনো বোন নেই, তোর মনকেই তো আমি বোন বলি। হ্যাঁ রে কেবলা, তোর এই নিষ্পাপ সরোজ সহল মনটা নিয়ে তুই সবাইকে চিৎকার করে বলতো আমি তোর বোনের কোনো সর্বনাশ করতে পারি না। বল না রে কেবলা, তুই অন্তত বল কেবলা, আমি কি তোর বোনের সর্বনাশ করতে পারি বল? কেবলা, কেবলা তুইও? এই এই জানোয়ার, কাকে কাকে তুই মিথ্যা প্রমাণ করাতে চাস আর কতজনের মুখ থেকে শুনতে চাস? এই! ঘেন্না করছে রে। তোকে আমার বন্ধু ভাবতে ঘেন্না করছে। পারলে পারলে আমার ভালোবাসার ঘরটাকে এইভাবে ভেঙে দিতে পারলি না? আমি কোনো অন্যায় করিনি রে বুদ্ধি, আমি কোনো অন্যায় করিনি। ভুল করেছিলাম আমি। মাগো, আমি কোনো ভুল তো করিনি মা। ছি ছি রামু, ছি। এতদিন ধরে, এত বছর ধরে এই গোটা উত্তর পাড়ার বস্তির মানুষের মনের ভেতরে তুই যে ভালোবাসার আলোটা জ্বেলেছিলি, আজকের আজকের এই সামান্য একটা দমকা চড়ে সেই আলোটাকে, সেই বিশ্বাসের আলোটাকে তুই নিভিয়ে দিবি এইভাবে আমি ভাবতে পারিনি রামু। আমি কোনো ভুল করিনি কাকা, আমি ভাবতে পারিনি। আমি কোনো অন্যায় ভুল করিনি কাকা। রামু, এতদিন এতদিন আমি সকলের কাছে গর্ব করে বলতাম তুই আমার সন্তান। পেটে না ধরলেও তোকে নিয়ে গর্বে বুকটা আমার ভরে যেত। কিন্তু
কিন্তু আজ আমি সকলের সামনে চিৎকার করে বলছি, জীবনে কখনো কোনোদিন যদি এতটুকু পুণ্যের কাজ করে থাকে, তাই তোর মতো কুসন্তান আমার পেটে ধরতে হয়নি। মাধবী চলে যা। তুই সন্তান নামের কলঙ্ক। আমি কোনো অন্যায় করিনি গো মা, আমি কোনো অন্যায় করিনি মা, হায় রে নিয়তি, ভাগ্যের কষাঘাতে আজ আমার শাস্তি হয়ে গেল। নিয়তির নির্মম বিচারে সবার প্রিয় এই রামু আজ চরিত্রহীন। এর জন্য তুই নিজেই দায়ী। আর কখনো এই বস্তির মাটিতে তুই পা দিবি না। মা, না, আর কোনোদিন তুই আমাকে মা বলে ডাকবি না, আমার মুখ দর্শন করবি না। আজ থেকে জানবো আমার ছেলে মুখ। তুমি আমার কথাটা শুনে যাও মা, আমি কোনো অন্যায় করিনি মা, আমি কোনো অন্যায় করিনি। চলে যা, চলে যা রামু, চলে যা। এই উত্তর পাড়ার বস্তি ছেড়ে তুই চলে যা। একটা কথা মনে রাখিস, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো রে রামু, অনেক ভালো, অনেক ভালো। চলে যা, চলে যা, চলে যা, কাকা, চলে যা। কাকা আমি কোনো অন্যায় করিনি কাকা। মাস্টার কাকা ঠিকই বলেছে রামু, চলে যা, এই বস্তি ছেড়ে চলে যা। আর তুই যদি এই বস্তি ছেড়ে না যাস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না রামু, আমার থেকে কেউ খারাপ হবে না, কথাটা মনে রেখে দিস। চলে আয় বিন্দিয়া। প্রতীক, যা হলো ভালো হয়নি রে রামু, একদম ভালো হয়নি। ভগবান আছে, দেখেছে, ঠিক এর বিচার হবে রামু, বিচার। ভগবান বিচার করে। কি হলো রে, তুই দাঁড়িয়ে রইলি যে? সবাই যেমন ঘৃণার থুতকার চিঠি দিয়ে চলে গেছে। যা যা, তুইও চলে যা। যাবো রামু, যাবো। তবে যাওয়ার আগে তোমাকে একটি বার আমি প্রাণ ভরে দেখে যেতে চাই রামু। দেখতে চাই যে আমার চোখে কি ভালোবাসার অন্ধমোহ লেগেছিল, যে তোমার নোংরা চরিত্রটা আমার চোখে ধরা পড়েনি। দেখতে চাই তোমার মধ্যে কোন জানোয়ারের আত্মা ভর করেছিল, যে এইরকম একটা জঘন্য কাজ তুমি করতে পারলে। আমি কোনো অন্যায় করিনি নন্দিনী, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। ছবে না, একদম ছবে না আমাকে। তোমার স্পর্শে বিষ আছে, বিষ। একদিন তোমার ওই হাত দুটো ধরে আমি পথ চলতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি তোমার ওই দু হাতে
কামনা বাসনার তামা লুকিয়ে আছে। সত্যি আমি বুঝতে পারিনি। ভালো থেকো রামু, তুমি খুব ভালো থেকো। আজ আমি আমাদের ভালোবাসার মধুর বন্ধনটা ছিন্ন করে দিয়ে গেলাম। গেলে আজ তুমি জিতলে না হেরে গেলে? আজ তুমি জিতলে না হেরে গেলাম নন্দিনী, সত্যি আজ আমি হেরে গেলাম নন্দিনী। এই সমাজের কাছে, আমার মায়ের কাছে, এমনকি তোমার কাছেও আমি হেরে গেলাম নন্দিনী। যদি পারো এই চরিত্রহীন রামুকে তোমরা ক্ষমা করে দিও। তোমরা ক্ষমা নন্দিনী, নন্দিনী, গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের সব মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, কেন যে নিজেকে দূরে সরিয়ে নিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? কেন হয় মধু মাসে বৈশাখী ঝড় আসে? প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে এলো? গোধূলির কেন হে নিয়তি, বলো তুমি আমার সঙ্গে কেন এরকম ভাগে করা খেলা খেললে? বল,
কেন তুমি এই মিথ্যা চক্রান্তের সঙ্গে আমার জীবনটাকে শেষ করে দিলে? বলো, উত্তর আছে তোমার কাছে? না, নেই নেই নেই, তোমার কাছে নেই। কোথায় যাব আমি? কোথায় যাব আমি? কে দেবে আমাকে ঠাঁই? বলো উত্তর দাও, কে দেবে আমাকে ঠাঁই? আমার গ্রামের মানুষ, আমার মা নন্দিনী, কেউ ঠাঁই দেবে না, কেউ ঠাঁই দেবে না। সবাই সবাই ঘৃণা থুতকা ছিটি দিয়ে বলবে তুই একটা লোপট, তুই একটা ছোট লোক, তুই একটা চরিত্রহীন, তুই একটা বেজম। রামু, রামু, আমি তোমার বিবেক, তোমার চেতনা, তোমার অন্তরাত্মা। কেন এসছো এখানে? আমার আমার এই করুণ অবস্থা দেখে তুমি আমাকে করুণা করতে এসছো? না, তোমাকে জাগাতে এসেছি। জাগাতে এসছো? তার মানে চক্রান্তের জাল ছিঁড়ে তোমাকে বেরিয়ে আসতে হবে। প্রতিবাদের অস্ত্র হাতে তুলে নিয়ে তোমাকে করতে হবে অন্যায়ের প্রতিকার। কিন্তু আমি কি পারবো গো? আমি তো পারবো না, যে আমি পারবো না গো, আমি পারবো না। না, মানুষকে হাঁটতে শেখায় রামু, আর হ্যাঁ শেখায় জিততে। সমাজের প্রতি যে তোমার অনেক দায়িত্ব। যে সমাজ তোমাকে সরল রামু বানিয়েছে, আজ সেই তোমাকে রাম বানাতে চাইছে। রাম? রাম মানে তেতার রাম নয়, ভগবান রাম নয়। রাম মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই, পাপের বিনাশ, শত্রুর দমন। অন্ধকারের বুকে আলো দিশারি হলো রাম। আজকে সমাজের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে রাবণের ছদ্মবেশে অসংখ্য পাপ, অন্যায়, অধর্ম। সেই রাবণ নামক হিংসাটাকে পরাজিত করে তোমাকে হয়ে উঠতে হবে রাবণ বিনাশকারী রাম। না, আমি পারবো না গো, আমি পারবো না গো বিবেক, আমি পারবো না। আমার বুকে, আমার এই বুকে অত সাহস নাই গো। তুমি আমাকে এই গুরু দায়িত্ব দিও না গো, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। সকলের চোখে জল মোছাতে তোমাকে পারতেই হবে রামু। হ্যাঁ হ্যাঁ, তুমি হবে রাম। না, তুমি হবে রাম, তুমি হবে রাম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং শ্রীরামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি